ঘূর্ণিঝড় ইয়াসের দুদিন পরও পানির সঙ্গে যুদ্ধ করছে উপকূলবাসী। তলিয়ে গেছে বহু ঘরবাড়ি। বাড়িঘর কিছুই নেই বাবা, সব বাঁচিয়ে লেগে গেছে। এখন আমরা টং ভাইতে থাকি যে আমার সর্বস্ব চলে গেছে। ভেসে গেছে হাজার হাজার চিংড়ি ঘের। ত্রাণ নয়, দাবি টেকসই বাঁধের। আমার দুইটা ঘেরা ছিল, দুইটা ঘেরে অন্তত 5 লাখের খরচা করছি, এটি সম্পূর্ণ গেছি। বাঁধ যখন ভাঙে তখন আমাদের কপালও ভাঙে। টেকসই ভেড়িবাঁধ না হলে কোনো ক্রমেই এই উপকূলীয় ভেড়িবাঁধের আমরা যারা জনগোষ্ঠী আমাদের বাঁচানো সম্ভব হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অক্সফোর্ডের দ্বিতীয় ডোজ হিসেবে দেয়া যাবে ফাইজারের 1 ডোজ, বলছে গবেষণা। কোভ্যাক্স থেকে পাওয়া 1 লাখ টিকা দেওয়ার পরিকল্পনা 2-1 দিনের মধ্যেই। হঠাৎ জ্বরে আক্রান্ত বেগম খালেদা জিয়া, কারণ জানতে চলছে পরীক্ষা নিরীক্ষা। চিকিৎসার জন্য বসেছে মেডিকেল বোর্ড। দুর্নীতির রিপোর্ট করায় সময় সংবাদের 3 সাংবাদিকের বিরুদ্ধে নোয়াখালী নাজিরের জামিন অযোগ্য ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির 2 মামলা। আসামি দুদকের 3 কর্মকর্তাও। ঘূর্ণিঝড় আসে আর বাঁধ ভাঙে, সেই সঙ্গে পড়ে উপকূলীয় এলাকার মানুষের কপাল। পলিজমে নদীর তলদেশের উচ্চতা বেড়ে যাওয়ায় প্রতি বছর জোয়ারের পানি উপচে প্লাবনের শিকার হতে হয় এখানকার বাসিন্দাদের। বরাবরের মতো পানি উন্নয়ন বোর্ডের টেকসই বেড়িবাঁধ নির্মাণের আশ্বাসেই সন্তুষ্ট থাকতে হয় তাদের। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বুধবার দুপুরের আগেই ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ঢেউ এর সাথে প্রচণ্ড জোয়ার আঘাত হানে বেড়িবাঁধে। স্থানীয়রা ঠেকানোর আপ্রাণ চেষ্টা করেও পারেনি। বাতাসের গতি বাড়ার সাথে সাথে নদীতে পানির তোড়ে শ্যামনগর ও আশাশুনি উপজেলার 20টির মতো পয়েন্টে 11 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। মৎস্য বিভাগ বলছে 4500 চিংড়ি ঘেরের মাছ ভেসে গেছে। ডুবে গেছে কাঁকড়া হ্যাচারি। হাঁটু পানিতে হাঁস মুরগি সহ গবাদি পশু নিয়ে মানবেতর জীবন পার করছেন উপকূলবাসী। তাদের অভিযোগ, বারবার পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল পাননি। প্রধানমন্ত্রীর কাছে তাদের আবেদন, ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ। বাঁধ যখন ভাঙে তখন আমাদের কপালও ভাঙে। ত্রাণ চাই না, আমরা চাই একটা ভেড়িবাঁধ, স্থায়ী ভেড়িবাঁধ। সরকারের কাছে আমাদের প্রাণের দাবি থাকে শুধু এতটুকু, যে আমরা যেন টেকসই বেড়িবাঁধ পাই। বাঁধ উঁচু না করা পর্যন্ত ভাঙন কোনো সময় রক্ষা করা যাবে না। বারবার বেড়িবাঁধ ভেঙে নিঃস্ব হয়ে গেছে এই উপকূলীয় জনপদের অধিকাংশ মানুষ। আয়লা সেই ক্ষত শুকাতে না শুকাতেই আবার আমাদের এই ইয়াসের আক্রমণ। সুতরাং এখানে যে টেকসই ভেড়িবাঁধ না হলে কোনো ক্রমেই এই উপকূলীয় ভেড়িবাঁধের আমরা যারা জনগোষ্ঠী আমাদের বাঁচানো সম্ভব হবে না। অবশ্য দায়সারাভাবে পানি উন্নয়ন বোর্ড জানায় টেকসই বেড়িবাঁধের প্রস্তাব পাঠানো হয়েছে। এগুলো আমরা খুব শীঘ্রই মেরামত করতেছি এবং এগুলোর স্থায়ী সমাধান হলো টেকসই বেড়িবাঁধ। এর জন্য প্রকল্প দেওয়া আছে, খুব শীঘ্রই প্রকল্প অনুমোদন হবে এবং অনুমোদন হলে এই অবস্থা থাকবে না। সাতক্ষীরার 700 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 100 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। গত বছর আমপানে 70 কিলোমিটার ভেঙেছিল, আর এখন ইয়াসে 20 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। সময় সংবাদ, সাতক্ষীরা। এদিকে টানা 3 দিন ধরে জোয়ারের জলে ভাসছে চরকুকরি, মুকরি ও ঢালচরের কয়েক হাজার মানুষ। ঢেউয়ের আঘাতে এ 2 ইউনিয়নে বিধ্বস্ত 2 শতাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। গৃহহারা অনেকের আশ্রয় হয়েছে স্থানীয় বাজার ও অন্যের বাড়িতে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। বুধবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল সাগরের ঢেউয়ের আঘাতে তছনছ করে গেছে চরফ্যাশনের চরপাতিলার শতাধিক বসতঘর। স্রোতে ভিটামাটির সাথে ভাসিয়ে নিয়েছে আসবাবপত্র। বসতঘরে মাচা করে দিন কাটাচ্ছেন চরবাসী। নোনা পানিতে সব তলিয়ে থাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তছনছ করে রেখে যাওয়া এসব ঘরবাড়ি বৃহস্পতিবার দুপুরে আবারও 6 ফুট পানিতে তলিয়ে যায়। এভাবে গত 2 দিন জোয়ারে ভাসছে পাতিলা ও ঢালচরের 10,000 মানুষ। চরপাতিলার চেয়ে ভয়াবহ অবস্থা সাগরকুলের ঢালচরের। বাজারের 60 ভাগ মাছের আড়ত আর শতাধিক বসতঘর বিধ্বস্ত। বাড়িঘর কিছুই নেই বাবা, সব বাঁচিয়ে লেগে গেছে। একটা ছোট মায়ের আছিল, মায়েরা পাই নাই। এখন আমরা টং ভাইতে থাকি যে থাকার কোনো পথ নাই, আমরা কিভাবে থাকবো?
ঘরবাড়ির পাশাপাশি ক্ষেতের ফসল আর ঘেরের মাছ হারিয়ে নিঃস্ব হয়েছে অনেকে। আমার 2টা ঘেরে আসলে 2টা ঘেরে অন্তত 5 লাখের খরচা করছি, এটি সম্পূর্ণ গেছি গিয়া। 7 লক্ষ টাকার মতো ক্ষতি, সেই ক্ষতি পোষানোর মতো আমার এই ধরনের ক্যাপাসিটি নাই। দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য গৃহ নির্মাণ সহায়তা সহ জরুরি ত্রাণ সহায়তার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। 90% কাঁচা ঘরবাড়ির ভিটির মাটি চলে গেছে, প্রায় 2 শতাধিক ঘরবাড়ি আমার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পুনর্বাসনের জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। তবে ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ত্রাণের আওতায় আনার কথা জানান জেলা প্রশাসক। আমরা সকলে সচেষ্ট রয়েছি এবং যেখানেই খবর পাচ্ছি কোনো সামান্যতম পেলেও আমরা কিন্তু দ্রুত ব্যবস্থা নিচ্ছি। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আমাদের ত্রাণের ব্যবস্থা রয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শেষ হয়নি। তবে অতি জোয়ারে বৃহস্পতিবারও জেলার 20,000 মানুষ প্লাবিত হয়েছে। সময় সংবাদ, ভোলা। ফাইজারের 1 লাখ ডোজ হতে পারে অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের টিকার যোগান। বিশেষজ্ঞরা বলছেন এরই মধ্যে ব্রিটেনে গবেষণায় অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের 1 ডোজ কার্যকর প্রমাণিত হয়েছে। তাই বিষয়টি ভেবে দেখার পরামর্শ তাদের। কোভ্যাক্স সিনোফার্মের পর তৃতীয় কোনো ভ্যাকসিন হিসেবে রোববার মধ্যরাতে দেশে আসছে ফাইজার বায়োনটেকের 1,06,000 ডোজ। এটি হবে আন্তর্জাতিক টিকা তহবিল থেকে পাওয়া বাংলাদেশের প্রথম কোনো ভ্যাকসিনের চালান। তবে ভাবনাটা অন্যখানে। বিশ্বে প্রচলিত অন্য সব ভ্যাকসিন যেখানে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, সেখানে ফাইজারের এই টিকা সংরক্ষণ করতে হয় -70 ডিগ্রির নিচে। এটা -80 থেকে -60 তে একটি পিরিয়ড, -25 থেকে -15 পর্যন্ত একটি পিরিয়ড এবং 2 to 8 ডিগ্রিতে আরেকটি পিরিয়ড। সেখানে যে শর্তগুলো আছে সেগুলোর জন্য আমাদের কেন্দ্রগুলোকে প্রশিক্ষিত করলে এটা আমার ধারণা যে কিছু সীমিত আকারে হলেও বেশ কিছু কেন্দ্রতে এটি সম্ভব। এরই মধ্যে অক্সফোর্ডের প্রথম ডোজ নেয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ হিসেবে ফাইজারের 1 ডোজ দিয়ে সফল হয়েছে ব্রিটেন। তাই এই 1 লাখ ডোজ দেশের দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকাদের টিকার চাহিদা মেটাতে সহায়ক হতে পারে। তবে এই টিকা 12 বছরের উপরে প্রয়োগ করা গেলেও বয়স্কদেরই প্রাধান্য দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। যারা নাকি এখন দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান 55 বছরের বেশি বয়সী মানুষ আছেন, ওনারা হবেন সবচেয়ে উপযুক্ত প্রার্থী এই 1 লক্ষ ডোজ অথবা ফাইজার বায়োনটেকের জন্য। যদিও এখনো প্রয়োগ পরিকল্পনা চূড়ান্ত করেনি স্বাস্থ্য বিভাগ, তবে তাপমাত্রা বেঁধে যে কোনো চালানি আসুক তা সংরক্ষণ ও বিতরণের সক্ষমতা আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ফাইজারের টিকা আসলে কিভাবে এটা রাখা হবে, এটা দেওয়ার জন্য কাদেরকে ট্রেনিং দিতে হবে এবং সেই ট্রেনিংটার ম্যাটেরিয়ালসগুলি তৈরি করা, এগুলো পর্যায়ে আছে। বৃহস্পতিবার ফাইজার বায়োনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সঠিক পরিকল্পনা ছাড়াই টিকা দিলে আবারও দেখা দিতে পারে সংকট। তাই দ্বিতীয় দফায় গণহারে প্রয়োগের আগে কোন টিকা কিভাবে দেয়া হবে আগেভাগেই ঠিক করার তাগিদ ভ্যাকসিন নিয়ে বিশেষ কমিটি নাইটাগের। তারা বলছেন জুনের মধ্যে একাধিক সূত্র থেকে যে টিকা আসছে সেগুলো শিক্ষক শিক্ষার্থীদের দেওয়ার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যেতে পারে। এদিকে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রায় 14 লাখ মানুষের দ্বিতীয় ডোজ নিশ্চিত না হলেও কোভিশিল্ডের মজুদ প্রায় শেষ। তবে দেশে প্রথম প্রয়োগ করা ভ্যাকসিনের যোগান না হলেও এই মুহূর্তে হাতছানি দিচ্ছে বেশ কিছু সম্ভাবনা। প্রয়োগ চলছে চীনের উপহারে 5 লাখ সিনোফার্মের টিকার। ব্যাটে বলে মিলে গেলে জুনে আসতে পারে সে দেশের আরও 1.5 কোটি ডোজ। আবার রোববারই ঢাকায় আসছে কোভ্যাক্সের প্রথম চালান ফাইজারের 1 লাখ ডোজ। দ্বিতীয়ালি চলছে রাশিয়ার স্পুটনিক ভি নিয়েও। এই অবস্থায় টিকা নিয়ে বিশেষ পরামর্শক দল বলছে এবার সিদ্ধান্ত নিতে হবে ভেবেচিন্তে। আসলে সরকারের সামনে একটা পরিকল্পনা করা দরকার যাতে টিকা প্রাপ্তি অনুসারে সেটা বাস্তবায়ন করা যায়। পরামর্শক দলের এই সদস্য মনে করেন দীর্ঘদিন বন্ধ থাকা কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে টিকার আওতায় আনতে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের। এছাড়া গণপরিবহন ও শিল্প কারখানা সংশ্লিষ্টদেরও এ দফায় অগ্রাধিকার দেওয়া উচিত। অ্যাডাল্ট যে শিক্ষার্থীরা আছে তাদেরকে আমরা যদি টিকাটা দিয়ে দিতে পারি তাহলে শিক্ষার ক্ষেত্রে যে ব্যাপক ক্ষতি হয়েছে গত 1.5 বছরে
সেটা হয়তো কিছুটা পুষিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। এদিকে শিগগিরই টিকা নিয়ে গাইডলাইন তৈরির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার দিন আসলে হয়তো রোববার দিন একটা মিটিং হবে, তারপর ওরা সিদ্ধান্ত নিয়ে নেবে আগামী মাস থেকে যেটা 50 সেটা ইউজুয়াল ওয়েতে ডিপ্লয়মেন্ট হবে, এবং তখন হয়তো চিন্তা করা হবে আর কি যে 40 উপর তো এখন দেওয়া হচ্ছে 40-এর নিচে যাবে কি যাবে না, তখন এটা ওই সময় সিদ্ধান্ত হবে, কারণ টিকা তো 1.5 কোটি আসবে। এগুলো যখন টিকা অ্যাভেলেবল হবে তখনই আসলে আপনার ডিপ্লয়মেন্ট প্ল্যানটা। দেশে এখন জরুরি ব্যবহারের অনুমতিপ্রাপ্ত ভ্যাকসিনের সংখ্যা 4টি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। সাপ্তাহিক ছুটির দিনে মুন্সিগঞ্জের মাওয়ায় ইলিশের জমজমাট বেচাকেনা। চাহিদা বেশি থাকায় বড় ইলিশের দাম উঠেছে কেজিতে 1800 টাকা পর্যন্ত। হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ তথ্য জানিয়ে দলটির মহাসচিব বলেছেন, জ্বরের কারণ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। পরবর্তী করণীয় ঠিক করবে মেডিকেল বোর্ড। করোনায় আক্রান্ত হয়ে 1 মাস আগেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভর্তির সপ্তাহখানেক পর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়। এ সময় পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হলেও আইনি জটিলতায় তা আটকে যায়। এরপর করোনা থেকে মুক্ত হলেও করোনা পরবর্তী জটিলতায় তার কিডনি ও হার্ট আক্রান্ত হয় বলে সম্প্রতি দলের পক্ষ থেকে জানানো হয়। শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির বাজেট ভাবনা বিষয়ক সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম জিয়ার সার্বিক অবস্থা ভালো হলেও বৃহস্পতিবার থেকে তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন। উনি এখন মোটামুটিভাবে তার যে প্যারামিটার্সগুলো আছে সেগুলো ভালো, কিন্তু গতকাল থেকে তার একটু জ্বর দেখা দিয়েছে, যেটা আমাদের চিকিৎসকরা সেটা ইনভেস্টিগেট করছেন, পরীক্ষা করছেন যে হঠাৎ করে তার এই জ্বর এসেছে। গত রাত থেকেই সেই জ্বরকে নিরসন করবার জন্য আপনার চিকিৎসা শুরু হয়েছে। গত 10 এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হন। তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় 27 এপ্রিল। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির রিপোর্ট করায় সময় সংবাদের 3 সাংবাদিকের বিরুদ্ধে নোয়াখালী নাজির জামিন অযোগ্য ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির 2 মামলা করেছেন। মামলার আসামি করা হয়েছে দুদকের 3 কর্মকর্তাকেও। মামলা করার ক্ষেত্রেও প্রতারণার আশ্রয় নিয়েছেন নাজির আলমগীর। অভিযোগ রয়েছে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার আশ্রয় প্রশ্রয়ে মামলা করেছেন তিনি। এ অবস্থায় আইনি লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে দুদক। নোয়াখালী জেলা আদালতের নাজির আলমগীর হোসেন, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং টাকা পাচারের অভিযোগে 2টি মামলা করে দুদক। এসব মামলায় গ্রেফতার করা হলেও আটকে রাখা যায়নি তাকে। নাজির দম্পতির বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলার খবর প্রচার করে সময় সংবাদ। দুদকের দেয়া চার্জশিটের ভিত্তিতেই প্রতিবেদনটি করা হয়। এতেই ক্ষুব্ধ হন নাজির। 5 মে নোয়াখালী আদালতে 10 কোটি টাকার মানহানির মামলা করেন তিনি। এরই মধ্যে এই মামলায় সমন জারি করা হয়েছে, দিন ধার্য করা হয়েছে 20 জুন। এই মামলায় 1 নম্বর আসামি করা হয় সংশ্লিষ্ট প্রতিবেদক আফজাল হোসেনকে, 2 নম্বর আসামি জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মানোয়ার হোসেন এবং 3 নম্বর আসামি করা হয় সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জুবাইরকে। এছাড়া জাহাঙ্গীর আলম, মশিউর রহমান এবং সুবেল আহমদ নামে আরও 3 জনকে করা হয় আসামি। পরের 3 আসামিকে এ নিয়ে যখন আলোচনা চলছে, ঠিক তখনই খবর আসে চট্টগ্রামের সাইবার আদালতে জামিন অযোগ্য ধারায় আরেকটি মামলা করেছেন নাজির আলমগীর। এখানেও আসামি করা হয় আগের 6 জনকেই। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে নোয়াখালী পিবিআইকে। সেই সূত্রেই পরিচয় মিলে পরের 3 আসামির। জানা যায় তারা দুদকের কর্মকর্তা। নাজিরের বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা। জেলার দুদক আইনজীবী বলছেন, মামলা করার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নিয়েছেন নাজির আলমগীর। সে যে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা, এই বিষয়টা সে গোপন করছে। 2 নম্বর, দুদকের যে 3 জনকে তিনি আসামি করছেন, বিবাদী করছেন, তাদের পদবিও উনি গোপন করছেন। ওইখানে নাজির আলমগীর আরেকটা প্রতারণা করছে। অভিযোগ রয়েছে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার আশ্রয় প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছেন নাজির আলমগীর। দুদক আইনজীবী বলছেন, দুর্নীতির বিচার থেকে বাঁচতে এমন কৌশল নিলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না। কমিশন মামলাটি কন্টেস্ট করবে এবং কন্টেস্ট করে এই মামলার যা যা করার সবই করবে। কমিশন কর্মকর্তাদের আসামি করে ফৌজদারি মামলা করা, আমি এটা দেখিনি। দিস ইজ মাই ফার্স্ট টাইম। সময় টিভি যেই
রিপোর্টটি করেছে সেটা দুর্নীতি দমন কমিশনের কাগজের তথ্য উপাত্তের ভিত্তিতে করা হয়েছে। শুধু আলমগীর নন, তার স্ত্রী জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার নাজমুন নাহারের বিরুদ্ধেও রয়েছে দুর্নীতি অনিয়মের একই অভিযোগ। আর এই কারণেই আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেল ঘিরে রাজধানী জুড়ে অত্যাধুনিক স্টেশন হাব তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। স্টেশন থেকে নামলেই যাত্রীদের জন্য থাকবে বিনোদন পার্ক, নিত্যপণ্যের বাজার ও শপিং মল সহ বিভিন্ন সুবিধা। প্রাথমিকভাবে উত্তরা স্টেশন 2-এর কাছে এই হাব নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাবুল হোসেনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে মেট্রো রেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এক দশক আগেও যা ছিল স্বপ্নের মতো, এখন তা বাস্তবে রূপ নিচ্ছে। জাপান থেকে আসতে শুরু করেছে মেট্রো রেলের কোচও। কিন্তু মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক অনেক বেশি। তাই লোকসান কমাতে বাড়তি সুবিধা হিসেবে হাব স্টেশন তৈরি করে আয়ের পথ করতে চায় কর্তৃপক্ষ। আমরা ওখানে একটা বিনোদন পার্কের একটা ব্যবস্থা করব, কিছু ফুড কোর্টও থাকবে, চিলড্রেন জোনেরও একটা ব্যবস্থা রাখবো। এছাড়া প্রতিটি স্টেশনে একটি করে স্টেশন প্লাজা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত 5টি স্টেশন প্লাজা নির্মাণ করতে চায় মেট্রো রেল। আমরা মনে করি যে এরকম প্রতি লাইনে যদি একটা বড় করে টিওডি করা যায় এবং তার সাথে যদি স্টেশন প্লাজাগুলোকে সংযুক্ত করা যায়, তাহলে ডিএমটিসিএল প্রথম থেকেই একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পূর্ব প্রস্তুতি ছাড়াই মেট্রো রেল চালু হলে পর্যাপ্ত সেবা থেকে বঞ্চিত হবে নগরবাসী। একটা স্টেশনের পাশে যদি আপনি যাত্রী উঠানামার পরিকল্পিত সমন্বিত জায়গা না দেন, তাহলে তো সে রাস্তার মধ্যে দাঁড়াবে। রিক্সা থাকবে, মোটরসাইকেল থাকবে, সবাই এখানে দেখবে যাত্রী আছে, তার মধ্যে আবার পরিকল্পনার ঘাটতি আছে। প্রকল্পটির নকশার কাজ শেষ হলে দেশি বিদেশি আর্থিক সহযোগিতায় তৈরি হবে দেশের প্রথম আধুনিক হাব স্টেশন। মেট্রো রেল 2-এর পাশে নির্মাণ করা হচ্ছে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট টিওডি বা হাব স্টেশন। তবে নির্ধারিত সময়ে মেট্রো রেলে এই নগরবাসী ওঠার সুযোগ পেলেও এই হাব স্টেশন ব্যবহারের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ভারতে করোনার সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস। আক্রান্তের সংখ্যা নয়াদিল্লিতে একদিনেই 1.5 শতাধিক সংক্রমিত, মহামারী ঘোষণা। মুন্সিগঞ্জের মাওয়ায় আবারও বেড়েছে ইলিশের সরবরাহ। তাই তো ছুটির দিনে আজ পদ্মার ইলিশ ঘিরে মৎস্য আড়তগুলোতে ছিল সরব বেচাকেনা। তবে চাহিদা বেশি থাকায় বড় ইলিশের কেজি প্রতি দাম ওঠে 1800 টাকা পর্যন্ত। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। রূপালী ইলিশ ঘিরে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের পর জেলেরা ইলিশ নিয়ে আসে পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তে। চ্যালেঞ্জের মধ্যেও এখানকার আড়তগুলোতে এভাবেই ইলিশের পসরা বসেছে। ছুটির দিনে ইলিশের ধুম বেচাকেনা। তবে চাহিদা বেশি থাকায় বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হয় 1600 থেকে 1800 টাকায়, আর 700 গ্রাম থেকে 900 গ্রামের নতুন ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকায়। ইলিশের যে দাম, টাকা ছাড়া ইলিশ খেতে পারবো না। বড় বড় ইলিশ উঠছে, কিন্তু ছুটির দিন হিসাবে দামটা একটু বেশি। আগামী সপ্তাহে আরও মাছ বেশি উৎপাদন হবে এবং ক্রেতারা একটু দাম কমে কিনতে পারবে। পদ্মার ইলিশ ঘিরেই অর্ধ শতাব্দীর প্রাচীন হাটটি ক্রমেই প্রসারিত হচ্ছে। মানুষজন সব আসবে, ব্যাগের পত্র আসবে। বড় ইলিশ শিকারে বাধা না থাকলেও উৎপাদন বাড়াতে 30 জুন পর্যন্ত ঝাটকা শিকার নিষিদ্ধ রেখেছে সরকার। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বহুল আলোচিত নোয়াখালীর ভাসানচরে প্রথমবারের মতো সিজারিয়ানের মাধ্যমে জন্ম নিল এক কন্যা শিশু। ভাসানচরের গণস্বাস্থ্য কেন্দ্রে বৃহস্পতিবার বিকেলে অপারেশন সম্পন্ন হয়। এতে নেতৃত্ব দেওয়া চিকিৎসক রুমানা চৌধুরীর নামেই নামকরণ করা হয়েছে কন্যা শিশুটির। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রথমবারের মতো ভাসানচরে কোনো প্রসূতি মায়ের সিজারিয়ান হয় বৃহস্পতিবার বিকেলে 1 ঘন্টার মধ্যে অপারেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। 25 বছর বয়সী রোহিঙ্গা নারী দিলবাহারের ঘরে জন্ম নেয় সিজারিয়ান কন্যা শিশু। অপারেশনের নেতৃত্ব দেওয়া চিকিৎসক রুমানা চৌধুরীর নামে নামকরণ করা হয়েছে এই শিশু কন্যার। আমার পুরো টিম ম্যানেজ করেছি পেশেন্টটাকে এবং সাকসেসফুলি আমরা
সুন্দর একটা ফিমেল বেবি ডেলিভার করেছি। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল অবস্থায় দিলবাহারের প্রসব বেদনা শুরু হলে হাতিয়া বা নোয়াখালী নেওয়া ঝুঁকিপূর্ণ ছিল। এই অবস্থায় ভাষাঞ্চলের গণস্বাস্থ্য কেন্দ্রে অপারেশনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ঢাকা থেকে নিয়ে আসা হয় 4 চিকিৎসককে। মা এবং বাচ্চা দুজনেই সম্পূর্ণরূপে সুস্থ আছে। এটা সম্ভব হয়েছে বাংলাদেশ নেভি, ট্রিপল-আরসি এবং নোয়াখালী সিভিল সার্জন অফিসের সহযোগিতার মাধ্যমে। আমরা এবং গণস্বাস্থ্যের মেডিকেল টিম উভয়ের যৌথ সহযোগিতায় সিজারিয়ান সেকশন অপারেশনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। প্রথমবারের মতো অপারেশনের মাধ্যমে একজনের জন্ম হলো। এখন পর্যন্ত ভাষাঞ্চলে 171 জন শিশুর স্বাভাবিক ডেলিভারি হয়েছে। কন্যার বাবা হয়ে উচ্ছ্বসিত দিলবাহারের স্বামী। ধন্যবাদ। 6 দফায় মোট 18,400 রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্চলে নিয়ে আসা হয়েছে। কমল দে, সময় সংবাদ, নোয়াখালী, ভাষাঞ্চল। দেশের বাইরের খবর। 1.5 মাসের মধ্যে গত একদিনে করোনা শনাক্তের সংখ্যা সর্বনিম্ন হলেও ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নয়াদিল্লিতে একদিনে 1.5 শতাধিক আক্রান্ত হওয়ার পর সেখানে ভাইরাসটিকে মহামারী ঘোষণা করা হয়েছে। করোনায় বিপর্যস্ত ও টিকা সংকটে জর্জরিত দেশটি এই মুহূর্তে ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে। এর চিকিৎসা নতুন এক চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা আর ব্ল্যাক ফাঙ্গাসে বিপর্যস্ত ভারতে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা। খোদ রাজধানী নয়াদিল্লির অবস্থাই শোচনীয়। একদিনেই 1.5 শতাধিক আক্রান্ত হওয়ায় মহামারী ঘোষণা করল অরবিন্দ কেজরিওয়াল সরকার। মহামারী রোগ আইন 1897-এর আওতায় বেশ কয়েকটি বিধিনিষেধও জারি করা হয়েছে দিল্লিতে। স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কালো ছত্রাক সংক্রমণ বিষয়ক কোনো তথ্য তুলে ধরতে পারবে না। এক বিষয়ে ভ্যাকসিন ওয়েস্টেজ। এমন বেগতিক পরিস্থিতিতে ব্ল্যাক ফাঙ্গাস মোকাবেলাকে দেশের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে ব্রিটেনে আবারও করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে 75%ই ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে উল্লেখ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার দেয়া 287 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম। জাফর, খুবই অপ্রয়োজনীয় একটা শট খেলে আউট হয়ে গেছেন কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত। আসলে যখন টপ অর্ডারের ব্যাটসম্যানরা দ্রুত সাজঘরে ফিরে গেছেন, এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে, একটা বিপদের সময় যখন তিনি ব্যাটে রান পাচ্ছিলেন, ধীরে ধীরে খেলছিলেন, ঠিক এই সময়ে এমন একটা শট খেলে আউট হয়ে যাওয়া, এটা আসলে কোনোভাবেই দর্শকদের জন্য বা টিম ম্যানেজমেন্টের জন্য, দলের জন্য কোনোভাবেই কাঙ্ক্ষিত না। এবং বাংলাদেশ দলের যে জয়ের কিছুটা সম্ভাবনা ছিল, পথটা যদি অনেক কঠিন এখনও, তখনও ছিল, কিন্তু সেই সম্ভাবনার পথে যে তিনি এগিয়ে যাচ্ছিলেন, দলকে টেনে নিচ্ছিলেন, সেই জায়গাটা আসলে আরও কঠিন হয়ে গেছে। এবং একইভাবে যদি মুশফিকের আউটটার কথাও বলি, মুশফিক এবং মোসাদ্দেকের জুটিটাও কিন্তু খুবই ভালো চলছিল, ধৈর্যশীল একটা জুটি তারা গড়েছিলেন, ধীরে ধীরে এগোচ্ছিলেন, কিন্তু ওই যে উচ্চাভিলাষী শট খেলে মুশফিকও ফিরে গেছেন। এখন যে হোয়াইট ওয়াশের স্বপ্ন বাংলাদেশ দেখছিল, শ্রীলঙ্কাকে হারিয়ে 15তম বারের মতো কোনো প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করবে এবং একই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা আরও পোক্ত করবে, সেই জায়গাটা একটু বিঘ্নই ঘটলো। আর বাংলাদেশের বোলিংয়ের কথা যদি বলতে হয়, শ্রীলঙ্কাকে এত বড় রানের, এত বড় স্কোরের সুযোগ আসলে বাংলাদেশের ফিল্ডাররাই করে দিয়েছে। যে ক্যাচ মিস, যে ফিল্ডিং মিসের কথা বারবার বলা হচ্ছিল গত কয়েকটা সিরিজ ধরেই, সেই ফিল্ডিং মিসই কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ দলকে আজও ভুগিয়েছে। এবং একটি নয়, দুটি নয়, তিনটি ক্যাচ ড্রপ হয়েছে এবং এই তিনটি ক্যাচ ড্রপের সুযোগেই কিন্তু এই শ্রীলঙ্কান ক্যাপ্টেন তিনি সেঞ্চুরি করেছেন এবং দলটাকে একটা বড় রানের পথে নিয়ে গেছেন। তো দেখা যাক বাংলাদেশের বাকি ব্যাটসম্যানরা এখান থেকে বাংলাদেশকে পথ দেখাতে পারেন কিনা। তো জাফর, আমার কাছে এই ছিল সবশেষ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ম্যাচের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাকসুম আলম খান। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
ঘূর্ণিঝড় ইয়াসের দুদিন পরও পানির সঙ্গে যুদ্ধ উপকূলবাসীর, তলিয়ে গেছে বহু ঘরবাড়ি, ভেসে গেছে হাজার হাজার চিংড়ি ঘের। ত্রাণ নয়, দাবি টেকসই বাঁধে। হঠাৎ জ্বরে আক্রান্ত বেগম খালেদা জিয়া, কারণ জানতে চলছে পরীক্ষা নিরীক্ষা। চিকিৎসার পরবর্তী করণীয় ঠিক করবে মেডিকেল বোর্ড। এবং দুর্নীতির রিপোর্ট করায় সময় সংবাদের 3 সাংবাদিকের বিরুদ্ধে নোয়াখালী নাজিরের জামিন অযোগ্য ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির 2 মামলা। আসামি দুদকের 3 কর্মকর্তাও। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।